পোস্টিং ছিলেন মেঘলিগঞ্জে। মেঘলিগঞ্জ মানে আমাদের রাজ্যের 294টা সিটের মধ্যে 1 নম্বর সিট, যেটা প্রাক্তন এমএলএ ছিলেন পরেশ অধিকারী। তো সেই মেঘলিগঞ্জ থেকে উনি এখানে এসছেন ইলেকশন আওয়ারে, অর্থাৎ ইলেকশনের কাজ যখন পুরোদমে চলছিল সেই সময় এসছেন। উনি এখানকার অফিসে বেলারো হিসাবে জয়েন করেছেন, কিন্তু এসেই ওনার ডিপার্টমেন্টের কাজে উনি বসতেও পারেননি, করতেও পারেননি কিছু। কিন্তু যা ঘাবলা হওয়ার, যা চুরি বাটপরি হওয়ার, যেভাবে মানুষের উপরে জুলুম করার, বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রীও ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল, উনি 6টা দপ্তরের মন্ত্রী ছিলেন, পুলিশ, স্বাস্থ্য, ল্যান্ড, পরিকল্পনা উন্নয়ন, স্বাস্থ্য, বিভিন্ন দপ্তরে 6টা দপ্তরে ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ড। এই ল্যান্ড দপ্তরে শক্তিপুরে, এটা বেলডাঙ্গা 2 ব্লকের জুরিডিকশনের মধ্যে পড়ে, এত দুর্নীতি হয়েছে। এমনকি গরিব মানুষদের, যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, যাদের ল্যান্ড নাই, যাদের জমি নাই, যাদের জায়গা নেই, তাদেরকে 1 নম্বর খতিয়ান থেকে পাট্টা দেওয়া। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে, এখানকার ল্যান্ড দপ্তরের কর্মদক্ষ তার স্বামীর নেতৃত্বে, এই বেলার অফিসের কিছু ঘুঘু আছে, সেই ঘুঘুদের নেতৃত্বে একা কামনগর অঞ্চলে কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে। কি করে? যাদের গরিব মানুষের নামে পাট্টা দিতে গিয়ে মিনিমাম 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, তারপরে রেকমেন্ড হয়েছে। এটা একটা বড় দুর্নীতি। 2 হচ্ছে এখানকার শক্তিপুরের ওসি অতনু দাস, তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। তিনি এখানে শক্তিপুর জিপির মধ্যে একটা বিরাট অংশের এরিয়ায় ইলেকশনের আগে পর্যন্ত উনি প্রায় 70 লাখ টাকার মাটি চুরি করা বলা যেতে পারে, এটা জোর করে ক্ষমতার অপব্যবহার করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ কারো যদি কোনো জায়গায় কেউ কন্ট্রাক্টর ল্যান্ড মাটি নেয়, বা ইট ভাটাগুলা প্রতি বছর একটা রয়্যালিটি জমা করতে হয়, মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, একটা টাকা রয়্যালিটি জমা করে গভর্নমেন্টের রেভিনিউ জমা হয়, তারপরে মাটি কেটে ইট বানানো হয়। আর এখানে কোনো কিছু রয়্যালিটি না দিয়ে শক্তিপুর থানার ওসি তার ক্ষমতার অপব্যবহার করে 70 লক্ষ টাকা পকেটে পুরেছে। আমি এই 2টো ঘটনার লিখিত অভিযোগ করছি। 1 পাট্টা বিলি, সেখানে অস্বচ্ছতা, দুর্নীতি। 2 হচ্ছে শক্তিপুর বিএলআর অফিস থেকে কেন এত টাকার মাটি কাটা হয়েছে, তার গভর্নমেন্টের যে রেভিনিউ, কত টাকা রয়্যালিটি জমা হয়েছে, এরা বলছে নীল, কোনো টাকা জমা হয়নি। অফিসিয়ালি জমা করতে হবে ল্যান্ড দপ্তরে। জমা না দেখালে আমি এরপরে বৃহত্তর আন্দোলন করব, এই অফিসে তালা দিয়ে দেবো, এই অফিসটাকে বন্ধ করে দেবো। সাধারণ মানুষের কাজকর্ম হয়তো কিছুদিন ক্ষতিগ্রস্ত হবে বা ব্যাহত হবে, কিন্তু উপায় থাকবে না। কারণ এইভাবে যদি কেউ চুরি ডাকাতি করে, যারা প্রশাসনে বসে তারাই যদি আবার এইভাবে চুরি ডাকাতি করে, কোনো মতেই হুমায়ুন কবির যতক্ষণ আছে ততক্ষণ এই সমস্ত বরদাস্ত করা হবে না। পাশাপাশি আপনাকেও হ্যারাসমেন্ট করা হয়েছে, আপনার জায়গা যে সেসব তো ছেড়েই দিলাম, সেসব করেছে। আমি, ওরা যদি বুনো ওল হয়, আমি বাঘা তেঁতুল, আমার মিসেসের নামে এফআইআর করা হয়েছে। 25 বছর আগে ল্যান্ড কিনে বাড়ি করেছি, সেই জায়গাতে আমার নোটিশ দেওয়া হয়েছে। সেসব ছেড়ে দেন। আমি ওটা এখনই যদি বলি আপনাদের সামনে, অনেকেই পাবলিকই বলবে যে দেখো ওনার বিরুদ্ধে এইসব করেছিল বলে আমাদেরকে ডেকে নিয়েছে, উনি এইসব করছেন। আমি ওসবগুলো ছেড়েই দিলাম। কিন্তু আম পাবলিকের টাকা যেভাবে চুরি করা হয়েছে, যেভাবে বাটপরি করা হয়েছে, এসব আমি উৎখাত করেই ছাড়ব। আর এই দুর্নীতির টাকা গভর্নমেন্টের কাছে জমা করেই ছাড়ব। আর এই ল্যান্ড দপ্তরে বললাম তো, শুধুমাত্র কামনগর অঞ্চলে কত টাকা তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে। আমি লিখিতভাবে এখানকার বেলারোকে অভিযোগ করছি, এবং সেই অভিযোগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করব, এডিএম এলআরকেও করব,
এবং আমাদের ঘটনাক্রমে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন তার আমাদের জেলায় যে আইএস অফিসার ল্যান্ড অফিসার ছিল আমার খুব দাদা দেখা যাচ্ছে না ওই প্লাস্টের এই চুপ কর না দাদা পালা বদলের পর নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। পরিবর্তনের সরকার কি তাহলে প্রাক্তন দমকল মন্ত্রীকে দিয়েই স্বচ্ছতা অভিযান শুরু করলো? কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। সিন্ডিকেট রাজ, অবৈধ বালি খাদান, কয়লা খাদান থেকে বালি চুরি, গরু পাচার যাবতীয় বন্ধ করা বিজেপির মূল এজেন্ডা ছিল। বন্ধ হয়ে গেছে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও? বড় বড় বালির গাড়ি গ্রামে ঢুকে যেত, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এমএলএরাও কালকে বলছিলেন যে সব বন্ধ হয়ে গেছে আর পার্মানেন্টলি বন্ধ হবে। যেখানে সেখানে একটা গেট লাগিয়ে দিয়ে রাস্তায় গুন্ডা ট্যাক্স না হতো গাড়িতে, সমস্ত মানুষের কাছ থেকে সব উঠে গেছে। বাকি যেখানে যা আছে আপনারাও বলুন, আমাদের এমএলএদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যা আছে খবর দিন, সেখানকার ডিএমের সঙ্গে তাদের মিটিং করানো হবে। সমস্ত কমপ্লেন জনতাকেও বলছি, আপনারা আপনাদের কমপ্লেন আমাদের এমএলএদের মাধ্যমে জানান, মেল করুন, মাননীয় সিএমের দপ্তরে মেল করুন, সব কিছু সমাধান হবে। আপনি সবসময় মানুষের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, এবং আপনার যে 3টে দপ্তর, সেই দপ্তর একবারে মানে রুট মানুষের সঙ্গে কাজ করার দপ্তর। পার্টি হয়তো তাই ভেবেছে যে আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি, তাই আমাকে দপ্তর দেওয়া হয়েছে যাতে আমি মাঠে ঘাটে ঘুরতে পারি। ঠান্ডা ঘরে বসে কাজ করার লোক আমি নই। জেড প্লাস তুলে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনে, এবং তাহলে কি নিয়ম ভেঙে পিসির ক্ষমতায় এতদিন বাড়তি নিরাপত্তা ভোগ করছিলেন অভিষেক? সবই নিয়ম ভেঙে। কেন ওখানে জেড প্লাস থাকবে? কেন এই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই। এগুলো সব বন্ধ হবে। মহিলাদের 1 জুন থেকে বাসের ভাড়া লাগছে না, সরকারি বাসের ভাড়া লাগবে না, কিন্তু তারা বলছেন যে সরকারি বাসের সংখ্যাও তো অনেক কম, তাহলে কি বাড়বে? সরকার যে বাস চালাচ্ছে আপাতত সেখানে সুবিধা পাবেন। পরবর্তীকালে ট্রান্সপোর্ট মন্ত্রী হবেন, তিনি ভাববেন, দেখবেন, বুঝবেন, সিএমের সঙ্গে কথা বলবেন বাস চালানোর দরকার কিনা, কোন রুটে। সিএম দেখলাম আগের সরকারের সময় এমএলএরা বলতো যে ডোমজুড় থেকে আমাকে আসতে অসুবিধা, একটা বাস দিন, তো এমএলএর জন্য বাস দেওয়া হলো। বাসের ভাড়া উঠতো না, পোষাতো না, আবার 2 মাস পরে সে বাস বন্ধ হয়ে যেত। অনেক দেখেছি আমরা, বড় বড় করে সেখানে উদ্বোধন হতো পয়সা খরচা করে, কি অমুক বাস হলো, তারপরে 2 মাস পরে দেখা যাচ্ছে বাসটা আর নাই। এরকম স্টান্টবাজির পলিটিক্স আমরা করবো না। সাধারণ মানুষের সুবিধার জন্য যদি মনে হয় সেখানে বাস দেওয়া দরকার, সরকার দেবে। বলছি, সুব্রত গুপ্তের পরেই মুখ্য সচিবের দায়িত্ব পেলেন মনোজ আগরওয়াল। দুজনের তত্ত্বাবধানে এত বছর পর সুষ্ঠু ভোট হলো বাংলায়, তাই কি